সৌরজগতের আরও সদস্য। সৌরজগতে শুধুমাত্র গ্রহ উপগ্রহ রয়েছে তাই নয়, এর মধ্যে কী রয়েছে? গ্রহাণুপুঞ্জ। গ্রহের মধ্যে খুব ছোট ছোট জ্যোতিষ্ক গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়। এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রয়েডস বলে। মঙ্গল আর বৃহস্পতির মাঝে রয়েছে কি প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। সৌরজগতের কি বৃহত্তম গ্রহাণু সেরেস। দেখো পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর বাদে দেখা যায়। 1986 সালে একে শেষ দেখা গেছে। আবার কত সালে দেখা যাবে বলো তো? তাহলে 76 বছর যোগ করে দাও, তাহলে সেই বছরই দেখা যাবে আবার হ্যালির ধূমকেতু। তাহলে ধূমকেতু কি? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। দেখো লেজ বিশিষ্ট একে বলা হয় ধূমকেতু, কমেটস। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতু ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। এটা হচ্ছে উল্কা। উল্কা কি? মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়, একে বলে তারা খসা। আসলে এটা উল্কাপাত। ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে। পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে। বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয়। আসলে ওটা তারা না, ওটা কি উল্কাপাত। আসলে এটা ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা অংশ। বাতাসে পুড়ে মিলিয়ে যায় উল্কা মেটেরয়েড। তবে মাঝে মাঝে বড় উল্কার কিছুটা অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে। কখনো উল্কা বৃষ্টি মেটেরয়েড শাওয়ার দেখেছো? একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতো ছুটে আসে পৃথিবী দেখে? না, মেটেরয়েড শাওয়ার আমার তো দেখা হয়নি। যেমন হচ্ছে উল্কা, দেখো উল্কার ছবিটা দেওয়া আছে কীভাবে আসছে। দেখো মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের একটি অংশ। মহাশূন্যে আছে লক্ষ লক্ষ ছায়াপথ। এটা এক একটা ছায়াপথ লক্ষ লক্ষ নক্ষত্র। আকাশগঙ্গা ছায়াপথে এরকম একটা নক্ষত্র হল সূর্য। সূর্যের পরিবারে অসংখ্য গ্রহ উপগ্রহ মাঝে আছে আমাদের পৃথিবী। পৃথিবীতে আছে মানুষ, আর মানুষের আছে উন্নতর মস্তিষ্ক। তাই প্রতিনিয়ত মানুষ পর্যবেক্ষণ করছে, আবিষ্কার করছে, উপলব্ধি করছে মহাবিশ্বকে। এবার দেখো তুমি মহাবিশ্বের নাগরিক, তোমার পুরো ঠিকানা লিখে বলো। তোমার নাম লিখতে বলছে, তারপর শহরের নাম, রাজ্যের নাম, দেশ, মহাদেশ, গ্রহ, ছায়াপথ। অ্যাকচুয়ালি একটা মজার খেলা বলতে পারো। তুমি যখন দেখছো যে তুমি কত ক্ষুদ্র একটা প্রাণী। তোমার দেখো প্রথমে নাম দিচ্ছে, গ্রাম দিয়ে তুমি চলে যাচ্ছ দেশ, মহাদেশ দিয়ে শুরু হয়েছে ছায়াপথে গিয়ে সে হচ্ছে মিল্কি ওয়ে থেকে। এখানে কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আমরা বলি না শব্দের খেলা। যেমন হ্যালির ধূমকেতু, মহাকাশে যাওয়া প্রথম প্রাণী, এগুলো সাজাতে হবে। যে পাশাপাশি যে বলেছি মানে পাশাপাশি লিখতে হবে, একের পাশাপাশি। হ্যাঁ, একের পাশাপাশি লিখতে হবে। মহাকাশে যেন প্রথম প্রাণী লাইকা নামে কুকুর গিয়েছিল, কারণ এগুলো পাশাপাশি লিখতে হবে। পাশে কী হচ্ছে? কুকুর। তারপর হচ্ছে পৃথিবীর চারিদিকে চাঁদের ঘোরার সময়কাল কত, এসব পাশাপাশি। আর যেগুলো ওপর নিচে আছে, ওপর নিচে আমি এগুলো ঘোরাবো একটা আলাদা ভিডিওতে। শুধু আমি যে মেন কন্টেন্ট রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করছি। দেখো মহাকাশে যেতে হলে পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতে না হয়তো বাস করবে চাঁদে বা মঙ্গল গ্রহে। তুমি কোনোদিন রকেটে চড়ে বাড়ি দেবে মহাশূন্যে, এটা মজার করে বলা আছে। তারপর দেখো মহাকাশ যাত্রা ও রকেটটাকে দেখতে পাচ্ছ তো, রকেটটা যাচ্ছে। দেখো একটা পাথর উপরের দিকে ছুড়লে পৃথিবীর টানে সেটা সবসময় নিচের দিকে পড়ে। পৃথিবীর এই মধ্যাকর্ষণ এড়িয়ে মহাশূন্যে যাওয়া সহজ কথা নয়। এই জন্য চাই এমন এক যান যার পৃথিবীর মধ্যাকর্ষণের প্রভাবকে ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছানোর ক্ষমতা গতি থাকবে। রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজে মহাকাশে পাড়ি দিতে পারে। শক্তিশালী ইঞ্জিন প্রবল ধাক্কায় ওপরের দিকে ওঠে আর বিপরীত দিকে প্রচণ্ড বেগে বেরিয়ে আসে জ্বালানি পোড়ানো ধোঁয়া। মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট। ভিতরে হাওয়া ভরা থাকে, এমনভাবে তৈরি যাতে মহাকাশে কোনো রশ্মি এর কোনো ক্ষতি করতে না পারে। দেখো স্পেস শাটল। দেখো প্রথমে বলেছিলাম নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এর স্পেস শাটল হচ্ছে কলম্বিয়া। আর স্পেস শাটল কি? এটা কলম্বিয়া। যে স্পেস শাটলের নাম কি? কলম্বিয়া। এটা করে যায়। দেখো রকেটে চলে মহাকাশে যাওয়া যায় তো, কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না। তাহলে উপায়? স্পেস শাটল বা মহাকাশ বিমান। কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে। এটা মানুষের তৈরি যন্ত্র, পৃথিবীর চারিদিকে ঘুরছে।
বহু দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্রের পরিবহন, প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণায় কৃত্রিম উপগ্রহগুলি কাজে লাগানো হয়। দেখো 2012 সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে অবতরণ করে। আমাদের ভারতে কিন্তু মঙ্গল গ্রহে যান পাঠিয়েছে কিউরিওসিটি রোভার। মঙ্গলে মাটি, জল, আবহাওয়া, প্রাণী অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিলেন মুখ্য উদ্দেশ্য। মঙ্গলে প্রাণী অস্তিত্ব অন্যান্য অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ একটা দেওয়া আছে। মহাকাশ গবেষণা ভারত চন্দ্রযান 1-এর একটা ঘটনা দেওয়া আছে। যেমন ইসরো কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি? আর্যভট্ট। এছাড়াও রয়েছে কি? তাহলে দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। এছাড়াও রয়েছে ভাস্কর 1, ভাস্কর 2, ইনস্যাট। তারপর হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা, যেটা 1984 সালে গিয়েছিলাম। কয়েকদিন আগেই আমরা দেখলাম শুভাংশু শুক্লা ভারতের গিয়েছিল মহাকাশে। চন্দ্রযান 1 ভারতের প্রথম চন্দ্রযান চাঁদে অবতরণ করে 2008 সালে। চন্দ্রযান 1 যেটা 2008 সালে চাঁদে অবতরণ করেছিল। তারপরে হচ্ছে দেখা যাক চন্দ্রগ্রহণ কাকে বলে। বলেন চন্দ্রগ্রহণ কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন জল, রান্না করা খাবার বিষক্রিয়া হয়, বাইরে যেতে নেই, এমন কতগুলি ভুল ধারণা প্রচলিত আছে। এগুলো কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অতি সাধারণ মহাজাগতিক ঘটনা। এটা অনেকেই কুসংস্কার বশত এগুলো হয়, গ্রামের দিকে বেশি হয়, কারণ শিক্ষার হার কম এবং শিক্ষা যখনই আলো ছড়িয়ে পড়বে তখনই তার কুসংস্কারগুলো দূর হবে। কী অবস্থাটা দেখো, চন্দ্রগ্রহণের সময় কি হয়? পৃথিবীটা মিডিলে অবস্থান করে, সূর্য আর চাঁদের মিডিলে অবস্থান করে, এবং এই যে পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ করে নিচ্ছে বলছে না অনেকটা। দেখো এবারে আসি আমরা চাঁদ থেকে পৃথিবী। চাঁদ থেকে পৃথিবীটাকে দেখছি কেমন লাগে, এবং যে আমাদের যে প্রথম চাঁদে গিয়েছিল যে ব্যক্তিগুলো রয়েছে নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিন এবং মাইকেল কলিন্স। দেখো চাঁদে অভিযান 1969 16ই জুলাই, মানে আজকে যদি 8ই জুলাই হয়, 16 জুলাইয়ে কিন্তু এই মানে আমরা পালন করব 16ই জুলাই যে আমেরিকা কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে অ্যাপোলো গিয়েছিল 11। আর কিছুদিন পরেই আমরা সেই দিনটাকে পাচ্ছি, যেটা 1969 সালে গিয়েছিল। এই দিনটাকে আমরা পাবো, এই সালটাকে তো পাবো না। এবং তাহলে আমাদের 2026 সালে 16ই জুলাইটাকে আমরা অনেকটা সেলিব্রেশন করব। এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন, আর ইগল নামে আরেক অংশের সাহায্যে আর্মস্ট্রং অল্ড্রিন চাঁদের মাটি ছুঁড়েন 20 জুলাই। তাহলে 4 দিন পরে তারা কিন্তু চাঁদের মাটি ছুঁয়েছিলেন নীল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিন, কিন্তু মাইকেল কলিন্স কিন্তু চাঁদের মাটি ছোঁড়েনি। দেখো মহাকাশে প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা, তাহলে প্রথম কিন্তু কুকুরকে পাঠানো হয়েছিল, কিন্তু মানুষকে পাঠানো হয়। সালটাই ছিল কি 1957 সাল, মহাকাশে পাঠানো হয়েছিল। পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন, প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তাহলে এই যে ইউরি গ্যাগারিন, যিনি রাশিয়ার লোক ছিলেন, তিনিই প্রথম মহাকাশচারী, এবং প্রথম মহিলা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এইগুলো মনে রাখবে, এগুলো এটা ভালো জিনিস, ইনফরমেশান। এবং কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে 1 ফেব্রুয়ারি। এবং সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী, যিনি সব থেকে বেশি সময় মহাকাশ কাটিয়েছেন। কিছুদিন আগেও তিনি গিয়েছিলেন, তাদের যান্ত্রিক কলেজনের জন্য তারা অনেক দিন মহাকাশে আটকে গিয়েছিল, ফিরে আসতে পারছিল না। তারা ফিরে এসেছে এবং যথেষ্ট সুস্থতার সঙ্গেও ফিরে এসেছে। এবং দেখো তোমাদের যে ছবি দেওয়া আছে খুব সুন্দর। এবার আমরাও চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি। এখন আমরা চাঁদে দেখো একটা গল্প মানে আলোচনা করা আছে মজাদার হিসাবে, যাতে বুঝতে সুবিধা হয়। কেন বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না, তাই আমাদের স্পেস স্যুটে বাতাস ভরা আছে। এখানে নিজেদের এত হালকা লাগে যে অনায়াসে বড় বড় খানাখন্দ লাফিয়ে পার হওয়া অথবা এক লাফে উঠে যাওয়া যায়। মানে এই ঘটনাটাকে গল্পের আকারে, সত্য ঘটনাটাকে গল্পের আকারে ধরা হয়েছে। উঁচু টিলায় চাঁদ পৃথিবীর তুলনায় হালকা, তাই তার আকর্ষণ শক্তিও কম। এটা সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা হয়ে যায়। আমরা তো বলেছিলাম যদি আমি পৃথিবীতে 1 ফুট লাফাই, চাঁদে গিয়ে ক ফুট লাফাবো? 6 ফুট লাফাবো, 6 গুণ বেশি। এখানে সবসময় নিস্তব্ধ, যত চিৎকার করো না কেন কেউ শুনতে পাবে না, কারণ তার এখানে বায়ু তো নেই,
যে আমাদের মিডিয়াম বায়ে কথাবার্তা তো যাবে, সেগুলো তো নেই। তাহলে কী হচ্ছে, যতই চিৎকার করো তোমার সামনের লোকটাও শুনতে পাবে না, কারণ বায়ুশূন্য স্থানে এক শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তো এখানে নিজেদের মধ্যে কথা বলতে হয় ইশারায় অথবা রেডিওর মাধ্যমে। এবার আশপাশটা ভালো করে দেখে নেওয়া যাক। দেখো একটা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখো কোথাও গাছপালা নেই, এবড়ো খেবড়ো জমি, ছোটো বড়ো পাথর, গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভর্তি চারিদিক। সূর্যের আলো পৌঁছতে পারে না, তাই পৃথিবী থেকে ওগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। আমরা দেখি না, এই পৃথিবী থেকে যখন দেখি তখন কালো কালো দাগের মতো দেখায়। সেখানে অনেক রকম কল্পনা করা হয়, ছোটোবেলায় আমরা বিভিন্ন রকম কল্পনা শুনতাম ঠাকুমা ঠাকুরদার কাছে। আর আকাশটা আদৌ নীল নয়, ঘন কালো। বাতাস না থাকে, সূর্যের আলো বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রং নেই। সব কিছু আলো পড়লে সাদা আর না পড়লে কালো দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে। একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী, প্রকাণ্ড সাদা আর নীল গোলকের মতো। এখানে একদিন যেতে পুরো 2 সপ্তাহ কেটে যায়। সূর্যের তাপে পাথর ভীষণ গরম ওঠে, প্রায় 70°C। আবার রাতও চলে 2 সপ্তাহ ধরে, তখন করে ঠান্ডা তাপমাত্রা প্রায় হিমাঙ্কের 50 ডিগ্রির নিচে নেমে যায়।